সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্না তারা যশোয়া। অন্তর্বর্তী সরকার সংস্কার কর্মসূচিকে সঙ্গে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরও কিছু বিষয়ে সরকারের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের ভিন্নতাও চোখে পড়ে। আবার মতপার্থক্য নিরসন করে ঐক্যবদ্ধ থাকার প্রশ্নে উভয় পক্ষই আন্তরিক। সেই জন্যই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় মত বিনিময় করে আসছে। এমন সময় হঠাৎ করে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয় অনাকাঙ্ক্ষিতভাবে। আগরতলা ও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে হামলা ও বাংলাদেশের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে জনমনে উত্তেজনা তৈরি হয়। নির্বাচনের দিকে যাওয়ার পথ সুগম করা ও সাম্প্রতিক এমন বিষয়গুলো নিয়ে আজকের সম্পাদকীয় জাতীয় ঐক্যমত্য। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, চলে যাচ্ছে আলোচনায়। শুরু করতে চাই হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়েই। গণ অভ্যুত্থানে যারা অংশীজন ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, আমরা 5ই আগস্টের পর বিভিন্ন বিষয়ে উপদেষ্টা থেকে শুরু করে সংস্কার, নির্বাচন, বিভিন্ন বিষয়ে দ্বিমত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। তবে এখন আবার একটি জাতীয় ঐক্যমত্যের জায়গায় পৌঁছেছে। আজকে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন, ঐক্যবদ্ধ হওয়ার ডাক এসেছে। এখন একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আপনার কি মনে হয় বাংলাদেশ আসলে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা কোথায় তৈরি হয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশন সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সত্য সালাম, বিজ্ঞ আমার সহ আলোচক সাইফুল হক ভাইকে শুভেচ্ছা। আসলে এই দেশের মানুষ সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হয়েছে। এখন সেই সময় আবার এসেছে। এর আগে ছিল বিগত 15.5 বছর ধরে একটা ফ্যাসিস্ট একদলীয়ভাবে নির্বাচিত সরকার, রাতের বেলায় রাতের ভোটে নির্বাচিত সরকার, তাদের বিরুদ্ধে একটা ঐক্যমত হয়েছিল গণতন্ত্রের দাবি নিয়ে। এরপরে রাষ্ট্রীয়ভাবে এখন যারা ক্ষমতায় আছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছেন, তারা আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের মধ্যে থেকে অধিকাংশই এই রাষ্ট্রীয় ক্ষমতার সাথে নেই, সরকারে নেই। তো আমাদের সাপোর্ট আছে, পরিপূর্ণ সাপোর্ট, সমর্থন আছে। আমাদের নেতা বিশেষ করে তারেক রহমান বারবার বলেছেন যে এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতেই হবে। এই সরকারের সফলতার উপরেই আগামী দিনের গণতন্ত্র নির্ভর করছে। আমরা সেই দিকেই এগোচ্ছি। মাঝে মধ্যে কিছু কথাবার্তা, এক একজনের কথা এক রকম থাকতে পারে, এক একজনের চিন্তা চেতনা এক একভাবে হতে পারে। সর্বশেষ কিন্তু দিন শেষে আমরা ঐক্যমতেই ছিলাম। ঐক্যমত না থাকলে মাঝখানে কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। এই সমস্যাগুলো নিয়ে আমরা আরও বেশি খারাপ পথে আমরা যেতে পারতাম। তা তো হয়নি। আমরা একমত হতে পারি না, ঠিক আছে, যে জায়গায় সমস্যা সেই জায়গায় থেকে যাক, যেটুকু যেভাবে যা দেখতে চাক, যেভাবে দেখে সেইভাবে দেখতে থাক। এই জন্য বড় ধরনের কোনো ধরনের ফাটল দেখা দেয়নি। এখন একসাথে চলতে গেলে একটা দলের মধ্যেও তো মাঝে মধ্যে সবাই একমত হতে পারে না। ঠিক তেমনি আমাদের মধ্যে কিছু কথাবার্তার মধ্য দিয়ে, এক একজনের চিন্তাধারার মধ্য দিয়ে হয়তো মনে হতো যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। আসলে মতপার্থক্য সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা তো ঘটেনি। এখন আপনি বলে ভারত এখন যে কাজটা করছে, এই কাজটা করা খুবই অন্যায়, মহা অন্যায়, অনৈতিক। এখন আমাদের মধ্যে ছোটোখাটো মতবিরোধ, মতপার্থক্য যেটুকু ছিল, চিন্তাভাবনা আপনার একরকম, আমার একরকম, সাইফুল ভাইয়ের একরকম, সব আমরা ভুলে গিয়ে এক জায়গায় সে একমত হয়েছে। আমাদের এখন একসাথে থাকতে হবে। তার এই যে একটা দেশ, পার্শ্ববর্তী একটা দেশ, আপনি পৃথিবীতে আছে এমন কোনো দেশ বলেন তো এইভাবে একটা দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এরকম উলঙ্গ হস্তক্ষেপ করে? এর আগে দেখেছেন 2014 সালের নির্বাচনের পূর্বে সুজাতা সিংকে পাঠিয়ে, একটা দেশের একটা সচিবকে পাঠিয়ে আরেকটা দেশের সাবেক সরকার প্রধান বা সেনাপ্রধান বা রাষ্ট্রপতিকে যেভাবে ধমক দিয়ে নির্বাচন সাথে বাধ্য করে, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। আমাদের বাংলাদেশে সেই ঘটনাটা ঘটেছে। 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য উলঙ্গভাবে চেষ্টা করেছে। 2018 সালে ভোট হয় না, রাতের বেলা ভোট হয়েছে, উলঙ্গভাবে সমর্থন দিয়েছে। 2024 সালে একদলীয়ভাবে নির্বাচন হয়েছে, আমাদেরকে সব কারাগারে রেখে তাও সমর্থন করেছে, সেটা আমাদের কাম্য ছিল না। এখন যে সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে কথা বলতে দেয়নি, বাক স্বাধীনতা, সাংবাদিকের উপর অত্যাচার, নির্যাতন, কতগুলি সাংবাদিক নিহত হয়েছেন, কতগুলি সংবাদপত্র বন্ধ হয়েছে, এবং শেষ পর্যন্ত তার নিজের পালিত বা নিজের পছন্দের
সমস্ত বাহিনী প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী প্রধান, র্যাব, বিজেপি সবই তো তার। তা ছাড়া তার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের অবৈধ অস্ত্র ছিল, কিছু অস্ত্র বৈধ ছিল, যারা বৈধতা পাওয়ার কথা না, এই 15 বছর লুটপাট করে অর্থশালী হয়ে ব্যাংক স্টেটমেন্ট মোটা করে তারা অস্ত্র নিয়েছে। এত কিছু করার পরও ক্ষমতা থাকতে পারলো না। থাকতে তো পারলই না। আপনি পৃথিবীর ইতিহাস আমার চেয়ে ভালো জানেন হয়তো, পৃথিবীতে এমনভাবে কোনো সরকার পালিয়ে যায়নি, পৃথিবীর কোথাও যায়নি। সরকার প্রধান বা দলের প্রধান ব্যক্তি পালিয়ে গেলেন, এটার ভিতরে সীমাবদ্ধ থাকলে একটা কথা ছিল। একজন লোক মরল না, আহত হলো না, একজন লোকের বাড়িঘর, হ্যাঁ কিছুটা বাড়িঘর আক্রমণ হয়েছে, তারা অতীতে করেছে, সেটা আমরা চাইনি। তারপরও একজন লোক রাস্তায় দাঁড়ালো না, একজন লোক বললো না কেন আমরা 15.5 বছর এই দেশটাকে তো আমরা সুন্দরভাবে পরিচালিত করেছি, রোল মডেল আমাদের নেত্রী করেছিলেন, সারা পৃথিবী আমাদেরকে অনুসরণ করতো, কেন আমাদের নেত্রী পালিয়ে গেল, কেন তার উপর অত্যাচার? একজন বলেছে? বলে তো নেই। প্রধানমন্ত্রী সাবেক একদলীয়ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তো পালিয়ে গেলেন, দুপুরের খাওয়াটাও কিন্তু খেয়ে যেতে পারেন না। এমন তো হতে পারতো দুপুরের খাওয়াটা খেয়ে জাতির সামনে একটা ভাষণ দিয়ে যেতে পারতেন, আমি পদত্যাগ করে যাচ্ছি, এই কথা ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর সে দেখবেন, অন্যায় করেছে, যাই করেছে, সে বলার সুযোগটুকু পায়নি। তার মানে কত খারাপ জায়গায় দেশটাকে তারা নিয়ে গেছিল। সব কিছু থাকার পরে সব বাহিনী, তার দল, বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল ক্যান্টনমেন্ট, অস্ত্রের ঝঞ্ঝনানি ছিল, একজনে গিয়ে আসলো না, সব পালিয়ে গেল, মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে গেল, এমপিরা পালিয়ে গেল, ব্যবসায়ীরা পালিয়ে গেল, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, আপনার নাট্যকার, আপনার ফুটবল প্লেয়ার পর্যন্ত, মসজিদের ক্ষতি, বাইতুলের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কোথাও হয় না, এত অপকর্ম তারা করেছিল যে মানুষটিকে পৃথিবীর কোনোতে জায়গা দিল না। তার নিজের আপন বোন যুক্তরাজ্যের অধিবাসী, সেখানে তার বোনের মেয়ে, সেখানে এমপি, মন্ত্রী, কত কিছু তারা জায়গা দেন। পৃথিবীর একটি দেশ, এত দেশ সে ঘুরেছে, কম দেশ তো সফর করেনি। এখন ঐক্যবদ্ধ হওয়ার একটা হ্যাঁ, এতগুলি দেশ কেউ জায়গা দিল না, সেখানে ভারত জায়গা তো দিলই। দেশ সেখান থেকে তাকে যেভাবে রেখেছে, সেখান থেকে সে বক্তব্য দিচ্ছে, বিভিন্নভাবে তার দলের লোকজন সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে, সেখানে গিয়ে তারা নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। ভারত সেটা সরাসরি তাদেরকে ইন্ধন দিচ্ছে, এটা কোনোভাবে হতে পারে না। বাংলাদেশে যে আপনার উপ হাইকমিশনারগুলিতে যেভাবে কলকাতা এবং আগরতলা যেভাবে বাংলা পতাকা পোড়ানো হলো এবং যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হলো, এটা পৃথিবীর ইতিহাস, এটা হয় না। যে দেশেই আপনি থাকেন না কেন, কোনো দেশের আপনার ধরেন আপনার রাষ্ট্রদূত বা হাইকমিশনার যারাই থাকবেন, সেই দেশের দায়িত্ব তাদেরকে, মানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে এখন আমরা সব ঐক্যমত, একদম আমাদের ছোটখাটো যা আমাদের ত্রুটি বিচ্ছুতি মনোমালিন্য ছিল, ঠিক এই জায়গাতেই ফিরবো আমরা আবার একটু। সাইফুল হক, আপনার কাছে একটু প্রথমে যেতে যাচ্ছি যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে আর কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না। আপনার কি মনে হয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে কি ষড়যন্ত্র কমিয়ে দেওয়া বা রুখে দেওয়াটা আসলে সহজ? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন হাবিবুর রহমান হাবিব। আপনার দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনার প্রশ্নের মধ্যে খানিকটা উত্তর আছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাষ্ট্র চালানোর জন্য তো রাজনৈতিক দল লাগে। মডার্ন পলিটিক্যাল স্টেট বা মডার্ন ডেমোক্রেসিতে পলিটিক্যাল পার্টি হচ্ছে গুরুত্বপূর্ণ লিডিং জায়গাটা। তো পলিটিক্যাল পার্টি কোন অর্থেই, যে পলিটিক্যাল পার্টির একটা রাজনৈতিক ভিত্তি থাকে, সামাজিক ভিত্তি থাকে, সাংস্কৃতিক ভিত্তি থাকে, এবং যারা গভর্নমেন্ট রান করান তারা তো একটা পপুলারলি ইলেক্টেড একটা রিপ্রেজেন্টেটিভ নিয়ে তারা সরকার গঠন করেন। সেদিক থেকে স্টেটকে রান করানোর জন্য যে পলিটিক্যাল অথরিটি যেটা দরকার হয়, এবং একই সাথে যে মোরাল বা ইথিক্যাল যে অথরিটি লাগে, রাজনৈতিক কর্তৃত্বের সাথে নৈতিক যে কর্তৃত্বটা লাগে, এটা যে কোনো রাজনৈতিক সরকারের অনেক বেশি সেটা কাজ করে। সুতরাং বাংলাদেশে তো আমরা অতীতেও যখন বড় বড় দুর্যোগ বা সমস্যা সংকটে রাজনৈতিক এবং একই সাথে তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, তাদের অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা, এটাও তাদের নানা কারণের জন্য, কারণ তারা তো দীর্ঘদিনের পোড় খাওয়া তারা মানুষ, সে কারণের জন্য ফলে রাজনৈতিক দলের পক্ষে এ ধরনের কোনো সংকট মোকাবেলা করাটা আমি বলবো তুলনামূলকভাবে সেটা সহজ। কারণ তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা বা তাদের যেটা বললাম
স্টেট যে পলিটিক্যাল ইনস্টিটিউশন, তার পার্টে যে ধরনের লিডারশিপ দরকার, এটাকে তো কাউকে লিড করতে হয়। মানুষকে আপনি উজ্জীবিত করবেন, অনুপ্রাণিত করবেন, একই সাথে রাষ্ট্রের প্রয়োজনীয় কাজগুলো আপনি সম্পন্ন করবেন। এটা পলিটিক্যাল পার্টির জন্য এটা বেটার। আর এখন এই সরকারের এটা কোথায়? এই সরকার যদিও তারা তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা সরকার বলা হয় জনগণের গঠন সরকার। করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা বিরোধী দল তাদেরকে আমরা এক কাট্টা সমর্থন জুগিয়েছি। ছাত্র, তরুণ, সমাজের নানা অংশের মানুষ যারা আমরা অভ্যুত্থানের পক্ষে বুক চিতিয়ে যারা দাঁড়িয়েছিলাম, সবার তো ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে সরকার তারা এসছেন। তবে যারা এসছেন, এটা তো আমার আপনার অনুষ্ঠানে বলতে দ্বিধা নেই, হাতে গোনা কয়েকজন বাদ দিলে অধিকাংশের কিন্তু আবার এই 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এই লড়াইয়ে কিন্তু তাদের তেমন কোনো প্রত্যক্ষ কোনো অংশগ্রহণটা দেখা যায়নি। তারা ব্যক্তি জীবনে সৎ মানুষ, ভালো মানুষ, তারা স্ব প্রফেশনাল জায়গাতে নিশ্চয়ই তারা দক্ষতার যোগ্যতার পরিচয় দিয়েছেন। কিন্তু একটা স্টেট রান করানোর জন্য যে ধরনের প্রস্তুতি বা অভিজ্ঞতা দরকার, সেটা তো ঘাটতি তো ছিলই বা আছে। আর সেটার জন্য তো আমরা তো তাদেরকে নিয়ে আসছি, বা আমাদের ছাত্র তরুণরা তাদের দ্বারা তারাই বলছেন যে তাদের দ্বারাই তো তারা নিযুক্ত হয়েছেন, কিন্তু আমরা সমর্থন দিয়েছি। এখন যেটা হলো যে আমরা যেটা আমাদের সমর্থিত সরকার, ফলে সরকারকে রাইট ট্র্যাকে রাখা, সরকার যেন পথ না হারায়, সরকার যেন পথ থেকে যেন বিভ্রান্ত না হয়ে পড়ে, রাইট ট্র্যাকে রাখাও কিন্তু রাজনৈতিক দল, জনগণ, ছাত্র, তরুণ সবার একটা কিন্তু বড় একটা কর্তব্যের জায়গাটা। সরকার যে গত 4 মাসে তারা বেশ কিছু সমন্বয়হীনতা আমরা দেখেছি। সরকারের মধ্যে প্যারালেলি কিছু কিছু সরকার কাজ করে কিনা, ছাত্র তরুণদের এক ধরনের সরকারের উদ্যোগ, আবার ধরুন আমলারা যাদের অধিকাংশের সাথে এই আন্দোলনে কোনো সম্পর্ক নেই, তারা তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত তাদের স্বার্থ নিয়ে তারা অনেকেই তারা ব্যস্ত। অভ্যুত্থানের স্বার্থ রক্ষার চেয়ে এটা নিয়ে তারা ব্যস্ত। আবার অন্তর্বর্তী সরকার, তাদের তো একটা বড় ম্যান্ডেট রাজনৈতিক দলের, যে তারা এটাকে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা তো নিশ্চয়ই কথাগুলো হয়েছে, আমরা এরকম দেখতে চাই না, সমন্বয়হীনতা দেখতে চাই না। অনেক সময় এক এক উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য তারা রাখছেন, তাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়, স্ববিরোধিতার প্রশ্ন ওঠে আর কি। কোনটা সরকারের কথা আর কোনটা ব্যক্তির কথা, এটা নিয়ে বিভিন্ন প্রশ্নটা ওঠে। আজকে যে প্রেক্ষিতে আপনি যেটা উল্লেখ করছিলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আজকে আমি তো বৈঠকে ছিলাম, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা সবাই ছিলেন, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতারা প্রায় সবাই আজকে উপস্থিত ছিলেন। ওদের সবাই বক্তব্য রেখেছেন, আমি নিজেও অনেকগুলো পয়েন্টসে বক্তব্য রেখেছি। যেটা আমরা বলবার চেষ্টা করেছি, সরকারকে তো আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, কোনো প্রশ্ন নেই, কিন্তু যেটা হচ্ছে যে এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের পরাজয়কে এখনো পর্যন্ত পার্শ্ববর্তী ভারত, বিশেষ করে মোদী সরকার, তারা কিন্তু এখন এটাকে মনস্তাত্ত্বিকভাবে এটাকে তার গ্রহণ করতে পারেনি। আওয়ামী লীগের পরাজয় বা বিদায়কে যেন তাদের পরাজয় হিসেবে তারা বিবেচনা করছেন। এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে এক ধরনের বাংলাদেশ বিরোধী, আন্দোলন বিরোধী, অভ্যুত্থান বিরোধী, এমনকি অন্তর্বর্তী সরকার বিরোধী একটা খুব পরিকল্পিত এক ধরনের উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি, এটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে সভাটা হয়েছে যে আমাদের মধ্যে, হ্যাঁ ইয়েস আমি একমত হব, আর ধরুন রাজনৈতিক দলগুলোর কিছু আদর্শের পার্থক্য আছে, রাজনীতির পার্থক্য আছে, কিন্তু যখন দেশের প্রশ্ন, আমার জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামগ্রিকভাবে আমার জনগণের যে জাতীয় স্বার্থ, সেই প্রশ্নে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু আজকে ছিলেন সেই সভায়, আমরা ঐক্যের কথা জানতে পারছি, যে ঐক্যবদ্ধ হওয়ার ডাক আসছে, সেই বিষয়টিও জানতে পারছি। আসলে কিসের ভিত্তিতে বা কিভাবে আসবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, তেমন কোনো রূপরেখা কি আজকের বৈঠকে এসেছে? আজকের বৈঠকে 3-4টা বিষয় আমরা কথা বলেছি। একটি হচ্ছে যে প্রথমত অভ্যুত্থানের 4 মাস পরে এখনো যে আমাদের, হ্যাঁ ধরুন কিছু ফাটল, কিছু বিভাজন হয়তো তৈরি হয়েছিল গত 3-4 মাসে, সেটা অনাকাঙ্ক্ষিত। অনেক এজেন্ডা সরকারকে বহু ধরনের পুশ করা হচ্ছে, এক এক দল, এক এক লবি, এক এক অংশ এক এক পুশ করছে। কিন্তু আমরা সেজন্য বলেছি, কিন্তু এখন যে যেখানে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশ অভিমুখে যেখানে দেখছি যে বাংলাদেশের বর্ডারে যেখানে বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা হাজার হাজার মানুষকে জমায়েত করে এক ধরনের তারা সীমান্ত অতিক্রম করবার পায়তারা, এগুলো লোক দেখানো পায়তারা, এগুলো তারা করছে। আগরতলায়
অবিশ্বাস্যভাবে যেভাবে বাংলাদেশ উপহাই কমিশন এবং খুবই পরিকল্পিতভাবে যেভাবে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেটা অবিশ্বাস্য। সেটা তো আমরা বলেছি এরকম একটা অবস্থাতে রাজনৈতিক দলগুলোর এবং জনগণ আমরা যে ঐক্যবদ্ধ, এটা গ্লোবাল কমিউনিটি, পাশাপাশি ভারতকে, সবাইকে এই মেসেজ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ইয়েস, আমাদের নানা প্রশ্নে ইন্টারনালি আমাদের ডিবেট আছে, পলিমিক্স আছে, কিছু ভিন্নমত আছে, কিন্তু জাতীয় প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই আমরা এক কাট্টা, আমরা ঐক্যবদ্ধ। এই মেসেজটাই কিন্তু আজকে প্রধানত আমরা দিতে চেয়েছি। আর একটা আমরা বার্তা খুব পরিষ্কার করে দিয়েছি যে আপনারা যে হিন্দুত্ববাদের কার্ড খেলছেন, সাম্প্রদায়িকতার কার্ড খেলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে কিন্তু পা দেয়নি। আমরা কিন্তু অসাধারণ ধর্মীয় সম্প্রীতির, সহনশীলতার কিন্তু পরিচয় দিয়ে আসছি। এটাই আমাদের অর্জন, এটাই বাংলাদেশের মানুষের কিন্তু শক্তির জায়গাটা আর কি। আর একটা কথা আমরা বলেছি আমাদের দিক থেকে, মঞ্চের আমরা কথাটা বলেছি, ভারত যদি বাংলাদেশকে একটা অস্থিতিশীল করতে চায়, যদি আমাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে চায়, তাহলে ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়তে পারে। কারণ আপনি প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, আপনার ঘর কিন্তু নিরাপদ থাকে না। প্রতিবেশী যদি বিপদের মধ্যে পড়ে, আপনি নিজেকে খুব একটা নিরাপদ কিন্তু ভাবতে পারেন না। এই বার্তাটাও ভারতকে পরিষ্কার করে দেওয়া। আর একটা কথা বলেছি, 5ই আগস্টের পরে এটা একটা নতুন বাংলাদেশ, একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে এই জাতি আবার নতুনভাবে আবার কিন্তু উঠে দাঁড়িয়েছে। আমরা বলেছি ভারতকে, আমরা একটা খুবই ইতিবাচক বার্তা দিয়েছি আজকে, যে আমরা তো কেউ আমাদের প্রতিবেশী আমরা বদলাতে পারবো না, তাহলে কি করণীয়? সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার আমরা কিন্তু সমাধান করতে চাই। কিন্তু সেটা ভিত্তিটা হবে বাংলাদেশের এই যে জাতি রাষ্ট্র হিসাবে আগের মতন, যদি আপনি মনে করেন এটা একটা ক্লায়েন্ট স্টেট, এটা একটা অনুগত রাষ্ট্র, আপনি যা খুশি করবেন। ওবায়দুল কাদের বলতেন না, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি। এটা যদি আমি বলতাম, অথবা আমাদের বন্ধু হাবিবুর রহমান হাবিব বলতেন, আমাদের বিরুদ্ধে তখন রাষ্ট্রদ্রোহ মামলা হতো। তো তার বিরুদ্ধে কোনো আদালত তখন মামলা হয়নি। তো সুতরাং আমরা সেজন্য মনে করি ভারতকে মনস্তাত্ত্বিকভাবে গ্রহণ করা, 5ই আগস্টের পরে নতুন একটা দেশ, নতুন একটা জাতি রাষ্ট্র, ভারতের সঙ্গে সুসম্পর্ক চাওয়া অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। এবং সেখানে ভারতকেও দাদাগিরি মনোভাব বাদ দিয়ে বাংলাদেশকে উস্কানি তৈরি করে, বাংলাদেশকে তারা বহুমুখী চাপ তৈরি করে যদি মনে করেন যে তারা তাদের করবেন, এই চাওয়াটা কিন্তু ভুল। আমরা তাদের সাথে একটা ডেমোক্রেটিক ডিসকোর্সের মধ্য দিয়ে আপনার কাছে সাইফুল হক আবারও চলতে ফিরবো। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আবার একটু ফিরতে চাই যে পররাষ্ট্র উপদেষ্টাও আজকে কি কথা বলেছেন, যে একদমই স্পষ্ট যে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু ভারত কি চায়? ভারতের 5 আগস্ট পরবর্তী পররাষ্ট্র নীতি কিংবা ভারতীয় গণমাধ্যমের যে দৃশ্যমান আচরণ, সবকিছু দেখে কি মনে হয় যে সুসম্পর্ক তৈরি করাটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা সহজ হবে? শোনেন, সবচেয়ে বড় কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার, ভারতেরও লজ্জার ব্যাপার। ভারত একটা বৃহৎ দেশ, তার চারপাশে যে দেশগুলো আছে, একটা দেশে তো তার পক্ষে নেই। না আছে শ্রীলঙ্কা, না আছে ভুটান, না আছে পাকিস্তান, নেপাল, না আছে নেপাল। মালদ্বীপ তো কয়েকদিন আগে ধমক দিয়ে বলে দিলে তোমার সেনাবাহিনী নিয়ে যাও, সদস্য নিয়ে যাও। তাদের সাথেই তো, তাদের ধমক খেয়েই তো ঘর উঠে। বাংলাদেশে 16 কোটি মানুষ, বাংলাদেশে লাগতে আসছে কেন? বাংলাদেশের লোকেরা কলকাতা বাজার করতে ভালো কাপড় চোপড় বিক্রি হয় না। কলকাতা বাংলাদেশের মানুষ না গেলে হোটেলে ভালো খাবার বিক্রি হয় না। কলকাতা বাংলাদেশের মানুষ চিকিৎসা না গেলে হাসপাতালগুলো ফাঁকা থাকে। তার এত, এবং বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতের যে রেমিটেন্স যায় অবৈধভাবে, যারা ট্যাক্স কিচ্ছু দেয় না, প্রায় ভারতের 3rd হাইস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়। লক্ষ লক্ষ ভারতের মানুষ এখানে বড় বড় চাকরি করে, 5 লাখ 7 লাখ 3 লাখ 4 লাখ চাকরি করে। তারা তো বাংলাদেশকে সমীহ করবে। আমার বাংলাদেশে কেউ তো ভারত থেকে 1 টাকাও রেমিটেন্স পাঠায় না, 1 টাকাও না। অথচ বাংলাদেশ থেকে কত $বিলিয়ন প্রতি বছর ভারত দিয়ে যাচ্ছে, তারা ট্যাক্স দেয় না, বৈধভাবে আসে না। সেই দেশের সঙ্গে আপনার যা ইচ্ছা তাই বলে যাবেন একটা পতিত সরকারের জন্য, এটা তো হতে পারে না। দেখেন, মোদী সরকার তো বলছে, রাহুল গান্ধীর মতো আমরা মনে করেছিলাম তারা একটা এই রাষ্ট্র, যদিও তারা 2014 সালে পাপ করছে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে, এই পাপের এইটা কয় বছর তাদেরকে দিতে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে। রাহুল গান্ধী কি বলে, যে আমাদের গোয়েন্দা সংস্থা ঢাকাতে কিভাবে তারা এইটা করতে পারলো, বুঝতে পারলো না, ফেল করলো কিভাবে। আরে বাংলাদেশ সরকার পতন হয়েছে, ভারতের গোয়েন্দা বাহিনী এখানে ফেল করলো, তারা ঠিকমতো ধরতে পারলো না, এটা বলা ঠিক। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে,
মোদী সরকারের আহ্বান যাচ্ছে কি বলতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য। আমাদের দেশে কি হয়েছে? আমাদের দেশে কি হয়েছে যে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে? আমাদের দেশের 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে ওই আওয়ামী লীগ সরকার বারবার উবাদুল কাদের শুরু করে সিনিয়র নেতারা বলতো, যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তর করবে বা পদত্যাগ করবে সেদিন 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় মানুষের স্তূপ পড়ে থাকবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। 5 জন মানুষ মারা গেছে, 5 জনও মারা যায়নি। বাংলাদেশে 5ই আগস্টের পর আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা মায়ের কোলে যেমন শিশু থাকে তেমন ঘুমিয়ে আছে। যখন মার বাইরে থেকে কোনো দুধ কিনে আনা লাগে না, ফল ফ্রুটস আনা লাগে না, মায়ের দুধ খেয়ে সে বাঁচতে পারে, সুন্দর নিরাপদে থাকতে পারে, ঘুমায়, সুন্দরভাবে সে বড় হতে থাকে। বাংলাদেশে যারা আওয়ামী দুর্বৃত্ত তারা মায়ের কোলে আছে, তাহলে যারা সংখ্যালঘু যারা, তারা তো মায়ের কোলের মধ্যে কোল যদি থাকে নিরাপদ, সেই জায়গায় তারা আছে। দেখেন তো, আপনি দেখান তো একটা হিন্দুর বাড়ি আক্রান্ত হয়েছে, দু একটা জায়গায় কোন হিন্দুদের বাড়ি আক্রান্ত হয়েছে? যে হিন্দু আওয়ামী লীগ, আওয়ামী লীগ হিন্দু হলে তার আক্রমণ হতেই পারে, কারণ সে আগের দিন 4 তারিখে মিছিলে গেছে, 5 তারিখে মিছিলে গেছে, যেই মিছিল থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করে হত্যা করা আছে, সেই মিছিলে আপনার 4 তারিখে থাকবেন, 5 তারিখে থাকবেন, স্লোগান দিবেন, তো আপনি হিন্দু হয়েছেন বলে আপনার খাতির পাবেন? মামলা কি আপনার হবে না? হিন্দু হিসাবে হয়নি, আওয়ামী লীগ হিসাবে হয়েছে। তারপরেও বাংলাদেশে দেখেন কত সুন্দরভাবে এই যে পূজা গেল, এইবার পূজা তো মনে করেছিল যে মানে একটা মন্দিরও থাকবে না, একটা প্রতিমা, কিচ্ছু থাকবে না। কী হয়েছে দেখেন তো, 2 একটা জায়গায় প্রথমে কিছু সমস্যা হয়েছিল, আমাদের পাবনাতে একটা জায়গায় সমস্যাজনক সমস্যা ছিল। এমন কড়া পদক্ষেপ নিয়েছি আমরা, মানে আমরা নিতে বাধ্য হয়েছি। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার করে বলেছিল আমাদেরকে, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, যে আপনার জেলাতে যদি কোনো মন্দির প্রতিমা ভাঙা হয় তা আপনার পথ থাকবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথার বার্তা নিয়ে আমি মিটিং ডেকেছি, জেলা মিটিং ডেকেছে, উপজেলা পৌরসভা ডেকেছে, ইউনিয়নে, ওয়ার্ডে। তারপরে শেষ মেসেজ দিয়েছি, যার বাড়ির কাছে মন্দির থাকবে, প্রতিমা থাকবে, সেখানে ভাঙা যায়, তাকে চিরতরের জন্য রাজনীতি থেকে আমরা তার বিদায় করে দেবো। যে দিন রাত পাহারা দিয়ে আমরা পূজা পর্ব, আমি নিজে তারেক রহমানের পক্ষ থেকে, যা কোনোদিনও হয়নি, আমি 53টা মন্দিরে আমি নিজে গিয়েছি, আর 2-3টা কেন্দ্রে আমি তারেক রহমানের পক্ষ থেকে আমি মোটামুটি একটা সম্মানজনক সহযোগিতা করার মতো সেই সহযোগিতা এমনটা উল্লেখ করলাম, খারাপ না, বেশ ভালো। এবং আমি যখন গিয়েছি পূজা মণ্ডপগুলিতে, ওরা উলুধন দিয়েছে, ফুল ছিটিয়েছে, তারেক রহমান নামে স্লোগান দিয়েছে তারা, যেহেতু আমরা গিয়েছি। আমি নিজে বল না, এই বয়সে, আমার বয়স তো 100 বছর ধরে, 100 বছরে আমি একটা মানুষ, সাহেবুল বলতে 100 বছর কত না, 30 বছর কম আছে, 100 বছর হয়েছে। সেখানে দেখেন আমি 50টা পূজা মণ্ডপ, 53টা পূজা মণ্ডপ আমি নিজে গেছি 3 দিন ধরে, চিন্তা রাত 12টা 1টা পর্যন্ত আমি গিয়েছি। সেই দেশে যদি আর বাংলা লাভ দিয়ে উঠে গিয়ে যদি স্টেজে বলে হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে, বাড়ি ঘর জ্বালি দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের রেপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তাদের কোথায় কোথায় বলেন তো লাভ দিয়ে উঠছে? এবং সেটা ভারতের সরকারও সেটা মনে করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো, শান্তি মানে আমার এখানে পাঠানোর দরকার নেই, বাংলাদেশে পাঠানোর দরকার নেই, আপনাদের ভারতের 7 সিস্টারে পাঠান, কাশ্মীরে পাঠান, অন্য জায়গায় পাঠান, বাংলাদেশ নিয়ে এত চিন্তা আপনাদের করা লাগবে না। সর্বশেষ যে কথাটা এই বলতে চাই, বেশি যদি আমাদের নিয়ে আপনার টানাটানি করেন, একজন ভারতীয় এই বাংলাদেশ থেকে রেমিটেন্স পাঠাতে পারবে না, একজন লোক চাকরি করতে পারবে না, আনবো না। পেঁয়াজ যদি আমাদের 250 গ্রাম পেঁয়াজ লাগে, আমি 100 গ্রাম খাবো না, 50 গ্রাম খাবো। আমি মশলা খাবো না, পৃথিবীর মশলা খায় না। আমি আলু আমার দেশে আছে, আমার দেশের আলু তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে অর্থ উপদেষ্টা একটা কথা বলেছেন যে যেই আচরণ ভারত করছে এটা রাজনৈতিক খাবো আচরণ, না, বাণিজ্যিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। প্রভাব পড়বে না। তারা কেন, তারা তো আমাদের অনেকে আছে না, কেনাকাটা করতে, ভিসা তাদের বন্ধ। আপনার ত্রিপুরা কি বলেছে, তারা বলেছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবো না। কিন্তু আলু ডিম এইসব আলু ডিম কম খাবো, সপ্তাহে 5টা খাবো, একটা খাবো, 2টা খাবো, অন্য সবজি উৎপাদন করে খাবো, কি হবে তাতে? এমন কি হবে? বাংলাদেশ মোটামুটি খাদ্যে সম্পূর্ণ না, যেটুকু লাগে বাইরে থেকে আনবো, আমার মিয়ানমার থেকে আনবো, যদি ওরা অন্য আসতো, তারপর অন্য জায়গা থেকে আমরা আনবো। এমন না যে দেশের কাছে ভারত নেই, সে দেশ খায় না, সে দেশ চলে না, সে দেশের উন্নতি হচ্ছে না। ভারত নিজেই তো অর্থনৈতিকভাবে এত বড় কিছু না, তার মাথা পিছু ইনকাম কত, বাংলাদেশের কাছাকাছি। সেই ভারত এত মানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রকে, যে দেশে জাতিগত একটা ভাষাভাষী, যে দেশের প্রায় 95% মানুষ, তারও বেশি এক ভাষায় কথা বলে, এক সংস্কৃতি তারা বিশ্বাস করে,
সেই দেশকে যত বড় দেশই হন না কেন, যত বাহাদুরি আপনার হন না কেন, এই দেশকে জোর করে দখল করে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্র নেই। হাবিব, আপনার কাছে আবারও ফিরবো। সাইফুল হক, আপনার কাছে যেমনটা শুনছিলাম আমরা, হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে ভারতীয় গণমাধ্যম ফলাও করে সব প্রচার করছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থেকে সবকিছু শুরু করে সব দেশের গণমাধ্যমেই আন্তর্জাতিক অংশের জন্য একটা অংশ থাকে আন্তর্জাতিক খবরের জন্য, সেটা শুধুমাত্র খবরের জন্য। ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে প্রচার করছে, আসলে এভাবে প্রচার করে কি অন্য দেশের রাজনীতিতে, নির্বাচনে কোনো কিছুতে হস্তক্ষেপ করা যায় বা কোনো লাভ হয়? প্রথমত সরাসরি উত্তর যে খুব বেশি লাভ হয় না, কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করা যায়, একটা ক্যাম্পেইন করা যায়। ওই পশ্চিমে একটা কথা আছে, সেটা হলো যেটা যেটা ট্রুথ না, যেটা সত্য না, সেটা কি? পোস্ট ট্রুথ। পোস্ট ট্রুথ। আপনি বারবার যখন কথা বলেন, ওই যেটা বলে যে আপনি একটা মিথ্যাকে যদি আপনি 10 বার করে বললে মানুষ এটাকে সত্য হিসাবে এটাকে নেয়। ভারতীয় গণমাধ্যমের আমরা জানতাম যে এটা একটা মুক্ত গণমাধ্যম, এটা আমরা জানতাম। কিন্তু বিগত প্রায় 1-1.5 দশক ধরে গণমাধ্যমের চরিত্রের বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমার ভারতীয় বন্ধুদের, আমি তো বহুবার গেছি দিল্লি সহ বহু জায়গাতে, বিশেষ করে গত 8-10 বছরে একটা খুব গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো অনেকগুলো হিন্দুত্ববাদের যে ইডিওলজি, পলিটিক্স, তার দ্বারা ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা কিন্তু প্রভাবিত। এবং অনেকগুলো বর্তমান বিজেপি সরকারের কাছে তাদের বহু ধরনের একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট থেকে শুরু করে বহু কিছু যুক্ত হয়েছে। এবং মিডিয়া এক ধরনের মোদিজম, হিন্দুত্ববাদ এবং এক ধরনের বলতে পারেন এই যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটার একটা খুব প্ল্যান, একটা অর্গানাইজড একটা ক্যাম্পেইনটা ভারতের মিডিয়ার কাছ থেকে এই ভূমিকাটা আমরা আসলে কিন্তু প্রত্যাশা করিনি। ভারতের যে বলা হতো না, বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা একভাবে বলা হয়, মানে অর্থাৎ ভোটের গণতন্ত্রের অর্থে। এখানে গুরুত্বপূর্ণ কিন্তু ছিল ইন্ডিয়ান মিডিয়ার কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট রোল, কম্পারেটিভ একটা কিন্তু নিউট্রাল রোল। গত 1 দশক ধরে এই রোলটার ড্রাস্টিক একটা ড্রামেটিক একটা শিফট হয়েছে। অধিকাংশ গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো, এটা যেটা বলে মোদি এবং গদি মিডিয়া, তাদের দ্বারা ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, কালচারালি, এমনকি ফাইন্যান্সিয়ালি বহুভাবে তারা কিন্তু ইনফ্লুয়েন্সড এবং ব্রাইব তারা। এই জন্য তার একটা ইম্প্যাক্ট আছে, বড় দেশ হিসেবে তার একটা গ্লোবাল একটা ইম্প্যাক্ট আছে। ফলে যেটা সত্য না, তার মানে একটা মিসইনফরমেশন, মানে যেটা তথ্য না সেটা কি, সেটা অপতথ্য দিয়ে মানুষকে আপনি বিভ্রান্ত করার সুযোগটা আছে। আমি মনে করি সেদিক থেকে আজকে আমরা যে কথাটা বলবার চেষ্টা করেছি, এটা এর সঙ্গে খুব খুব প্রাসঙ্গিক। আমাদের মিডিয়াকে আজকে, বিশেষ করে আমি বলেছি, পরে ইভেন আমি ওখানে বলেছি, পরে প্রেস ব্রিফিংও কথাটা বলেছি, আমাদের টেলিভিশন, আমাদের সংবাদপত্র, আমাদের অনলাইন, এমনকি সোশ্যাল মিডিয়া যে পরিমাণ ভাইব্রেন্ট হওয়া দরকার ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে, এখন আমি মনে করি নট আপ টু দ্য মার্ক। আমাদের অনেক কিছু করবার আছে, বলবার আছে। আমাদের মিডিয়ার রোলটা আমি মনে করি গত কমাসে অনেকখানি পজিটিভ রোল মিডিয়া প্লে করছে। কিন্তু এরকম একটা সময় গ্লোবাল মিডিয়ার কাছে পৌঁছানো, গ্লোবাল কমিউনিটির কাছে সত্যি সত্যি গত 5ই আগস্টের পরে নতুন যে বাংলাদেশ, আমি বহু জায়গায় পাবলিক মিটিং করেছি। ধরুন ইসকনের এই উস্কানির পরে চিটাগাংয়ে যে সাইফুল ইসলাম আলিফের যে বর্বরচিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে অনেকের আশঙ্কা ছিল এর একটা খুব খারাপ ধরনের এক ধরনের রিটালিয়েশন হয় কিনা, মানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় কিনা। কিন্তু চিটাগাংয়ের মানুষ, সারা দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো অসাধারণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সিঙ্গেল কোনো ঘটনা আমরা ঘটতে দেইনি, অর্থাৎ কোনো উস্কানিতে আমরা কিন্তু পা দেইনি কোনো সাম্প্রদায়িক জায়গা থেকে। এগুলো কিন্তু গ্লোবালি কিন্তু খুব বেশি কিন্তু আলোচিত না, খুব গ্লোবালি খুব বেশি সামনে আসে না। আজকে আমরা বলেছি আমাদের মিডিয়াকে অনেক বেশি অ্যাক্টিভ হওয়া। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন নেই, তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আমার তাদের দক্ষতা যোগ্যতা প্রশ্ন আছে। আর তারা প্রপারলি প্রতিদিন যে শব্দে, ভাষা বা তথ্যে ইনপুটস দিয়ে যেভাবে আপনি এটাকে আপনি প্রায় প্রতিদিনই, তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখন ব্রিফ করবার প্রশ্ন আছে। গ্লোবাল মিডিয়ার সাথে তার কানেকশন, আমাদের এম্বাসিজ গুলো বা হাই কমিশন যেগুলো আছে, দেশের ভাবমূর্তি রক্ষার একটা তাদের সাথে জায়গা তৈরি হয়েছে। এই রোলটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি মিডিয়া একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই। তারেক রহমান আজকে বলেছেন যে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে, এজন্য আগামী নির্বাচন কঠিন হবে। এর আগেও তারেক রহমানকে বলতে শোনা গেছে যে কোথাও কিছু একটা হচ্ছে, কোথাও কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রের আজ আসলে বিএনপি পাচ্ছে? খুব ছোট্ট করে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ষড়যন্ত্র দেখছেন না কোথায়? ষড়যন্ত্র এই যে আওয়ামী দুর্বৃত্তরা
সারা দেশে কিলবিল করতেছে। কয়জন ধরা পড়তেছে? কয়জন বলেন তো? ধরা পড়ছে না কেন? ধরা পড়ছে এই যারা ধরবে তারা তো সব আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগের সুবিধাভোগী। আপনি যে মিডিয়াতে আমি বসে কথা বলতেছি, এই মিডিয়ার মালিককে? এরকম সমস্ত প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সবগুলি মানুষ হলো আওয়ামী লীগের সময় তারা লাইসেন্স পেয়েছে বা সুবিধা পেয়েছে বা তাদের ইতে পেয়ে একটা মালিক হয়েছে। সেই মালিকদের আজকে বেঁকে দেবে, কেউ পালিয়ে গেছে, কেউ আছে। তাদের মন থেকে তো তারা এই সরকারের পক্ষে কাজ করবে না। যে জন্য আন্তর্জাতিক বিশ্বে যে প্রকৃতভাবে যে একটা প্রোগ্রাম করে তুলে ধরবে যে না বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, এই দায়িত্ব তাদের না। তারা মনে করতে কেওয়াস কনফারেন্স সৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে এই সরকার পতন হলে আবার আমরা আগের মতো লুটপাট করতে পারবো। আপনি দেখেন তো প্রত্যেকটা মিডিয়ার লোন কত করে আছে, কত শত কোটি টাকা মিডিয়ারা লোন নিয়েছে, তারা পরিশোধ করে নাই। এই যে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে কারা? এই সালমান এফ রহমানরা, এই এস আলম গ্রুপেরা। তারা কোথায়? এই যে তারা, এই জন্য তারেক রহমান ষড়যন্ত্র দেখছেন যে হ্যাঁ ষড়যন্ত্র এখন বিরাজ করছে। পত্রপত্রিকা সেভাবে লেখে, ইচ্ছাকে লিখছে যে এখন এই হওয়া উচিত, তা তো হচ্ছে না। যেমন কিছু কিছু দিবস আওয়ামী লীগের সময় তারা পালন করতো, সারাদিনব্যাপী করতো, প্রায়ই করতো। কই তাদের কি এখন কোনো ভূমিকা আছে? যেখানে মনের কষ্ট আছে, তো সেই জন্য তারেক রহমান বলছেন ষড়যন্ত্র আছে তো, ষড়যন্ত্র আছে তো। তবে আমি বিশ্বাস করি ষড়যন্ত্র যতই হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল আমরা ছিন্ন করে সামনে একটা সুন্দর ভবিষ্যৎ, একটা মানে উজ্জ্বল একটা আমার দেশ, মানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আমরা সামনে থেকে পাবো, এই প্রত্যাশা আমার আছে। তবে আমাদেরকে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজেদের ভিতরে ঐক্যটা বজায় রাখতে হবে। আর দিন শেষে যে কথাটা আমি বলবো যে পৃথিবীর কোন দেশে, যেমন কাশ্মীরের উপরে ফিলিস্তিনদের উপরে বা গাজায় যে আক্রমণ করতেছে ধরেন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে, ভারতও সমর্থন দিচ্ছে, ভারত গণতান্ত্রিক একটা দেশ ইসরায়েলের এইকে তার আক্রমণকে সমর্থন করতেছে। 50,000 বেশি মানুষ মারা গেছে, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আহত আমরা হয়েছে। এই ষড়যন্ত্র শেষ প্রশ্ন করে- একটু সাইফুল এই- হকের এই- কাছে এই যে একদম গেছেন, শেষ এক বলে শেষ করে মিনিটেই দিই, যেতে চাই। শেষ করে দিই। দেখেন নীরব দেখতে বাংলাদেশের আমরা এই একদম শেষের ষড়যন্ত্র দিকে চলে এসেছি, যদি একটু বলে ছোট এই জন্য করা বলে যায়। ওই ফিলিস্তিনও স্বাধীন হবে, গাজা মুক্ত হবে, ইসরায়েলও হয়তো তার কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হবে। তাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হয়তো পিছিয়ে আপনার প্রোগ্রাম যেতেই হবে। আজকে আমাদের আর একদম এক মিনিটে আপনি যদি একটু শেষ করেন, যে ষড়যন্ত্রের কথাটা আমরা আসছিলাম, যে এই না। মুহূর্তে আসলে তাহলে সামনের পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত, এবং আপনারাও রাজনৈতিক দল হিসেবে এমন কোনো আজ পাচ্ছেন কিনা? আমি বলেছি যে ষড়যন্ত্র তো বহুমাত্রিক থাকে। ওই যে বিপ্লবের পেছনে পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে পেছনে আমি বলি প্রতি অভ্যুত্থান হাঁটে। ফলে তারা তো ধরেন পুরো স্ট্রাকচার অনেক কিছুই তো পুরোনোটা মানে অক্ষুণ্ণ আছে। যে কোনো সময় যে কোনো ফাঁক ফোকর দিয়ে তারা আবার ফেরার চেষ্টা করবে। কিন্তু আমি একটা মেসেজ পরিষ্কার করে বলেছি, আমার আওয়ামী লীগের যারা পরিচিত বা পুরনো বন্ধুবান্ধব ছিলেন, চোরাগোপ্তা কায়দায় আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে গণহত্যাকে তাকে ফেস করা দরকার, এই বিচার 16 বছরে যে অপরাধগুলো হয়েছে ফেস করা দরকার। আওয়ামী লীগ কীভাবে ভবিষ্যতে একটা ডেমোক্রেটিক পলিটিতে বা একটা ইনক্লুসিভ সমাজে কিভাবে আওয়ামী লীগ নিজের মতন করে ব্যাক করবে, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা অনুশোচনা করার মধ্য দিয়ে কিভাবে ফিরবে, সেটা আওয়ামী লীগকে পরবর্তী তাদেরকে ঠিক করতে হবে। ষড়যন্ত্র থাকবে, কিন্তু এই মুহূর্তে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ। ফলে মানুষের এই ঐক্যের জায়গাটা আমরা কিন্তু রেখে অভ্যুত্থানের স্বার্থটাকে আমরা সামনে রেখে, অভ্যুত্থান মানে জনগণকে সামনে রাখা, অর্থাৎ পেছনের দিকে বাংলাদেশ আর ফিরবে না। বাংলাদেশ সামনে তাকাবে একটা বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ সংবিধানের দিকে যাতে চলতে পারি। ভূত নাকি পেছনে হাঁটে, তো বাংলাদেশ কিন্তু ভূতের কাঁধে কিন্তু সওয়ার হবে না। বাংলাদেশ সামনে এগোবে, ঐক্যবদ্ধভাবে এগোবে। হ্যাঁ, আমাদের মধ্যে নানা পার্থক্য, আপনার সাথে আমার পার্থক্য আছে। পার্থক্য মানে আপনি আমার শত্রু নন ভাই, পার্থক্য মানে আপনি আমার শত্রু নন। তাহলে পার্থক্য মানে আমি পার্থক্য নিয়ে চলতে পারাটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। ধন্যবাদ আপনাদের দেশে ফিরতে হলে জবাব দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।